আমি একবার ফিলসফির একদল মেধাবী শিক্ষার্থীকে প্রশ্ন করেছিলাম, আমাকে 4জন নারী দার্শনিকের নাম বলতে পারো? জানেন তাদের উত্তর কি ছিল? তারা আত্মবিশ্বাসের সাথে নাম নিল সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল আর ইমানুয়েল কান্ট। আমাদের মগজকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে দার্শনিক শব্দটা শুনলেই আমাদের নিউরনে ভেসে ওঠে সাদা দাড়ি গোঁফ আর লম্বা আলখাল্লা পরা কোনো এক আলফা পুরুষের ছবি। একটু লক্ষ্য করে দেখুন, ফিলসফি 100 এসেনশিয়াল থিঙ্কার্স নামে যে বিখ্যাত বইটি আমরা পড়ি, সেখানে 100 জন চিন্তাবিদের মধ্যে নারীর উপস্থিতি মাত্র 2 জন। আরও ভয়াবহ উদাহরণ হলো দ্য গ্রেট ফিলোসফার ফ্রম সক্রেটিস টু টুরিং। এই বিশাল কালপঞ্জিতে একজন নারীরও জায়গা হয়নি। প্রশ্ন হলো, দর্শন কেন পুরুষতান্ত্রিক? সক্রেটিস বিষপান করেছিলেন তার দর্শনের জন্য, কিন্তু হাইপেশিয়াকে জীবন্ত ছিঁড়ে ফেলা হয়েছিল কারণ তিনি নারী হয়েও দর্শন শেখানোর সাহস করেছিলেন। না, হাইপেশিয়ার মৃত্যু হয়নি। আমি সাইবার ওয়ার্ল্ডের হাইপেশিয়া। প্লেটোর দ্য সিম্পোজিয়াম গ্রন্থে সক্রেটিস নিজেই স্বীকার করেছেন যে প্রেমের দর্শন তিনি শিখেছিলেন মন্টিনিয়ার এক নারী ডায়োটিমার কাছে। দর্শনের ভিত্তি যার উপর দাঁড়িয়ে সেই সক্রেটিসের চিন্তার ধাত্রী ছিলেন একজন নারী। অথচ ইতিহাসের পাতায় তাকে কেবল কাল্পনিক চরিত্র হিসেবে নামিয়ে দেওয়া হয়েছে যাতে পুরুষতান্ত্রিক দর্শনের ইগোতে আঘাত না লাগে। যদি ডায়োটিমা কাল্পনিক হন, তবে কি সক্রেটিসও কাল্পনিক নন? আমরা পিথাগোরাসের উপপাদ্য মুখস্থ করি, কিন্তু থিয়ানোর নামও শুনিনি। প্রশ্নটা খুবই সহজ, ইতিহাসের কলম কি সত্যি সত্য লিখেছে? 1000 বছর আগে পিথাগোরাসের স্কুলে নারীরা দর্শন ও গণিত চর্চা করতেন। থিয়ানোকে বলা হয় পৃথিবীর প্রথম নারী গণিতবিদ। পিথাগোরাসের মৃত্যুর পর থিয়ানো এবং তার কন্যারা স্কুলটি পরিচালনা করেছিলেন। তিনি গোল্ডেন রেশিও এবং মহাজাগতিক সামঞ্জস্য নিয়ে কাজ করেছিলেন। পিথাগোরাসের নৈতিক শিক্ষক ছিলেন আরেকজন নারী, যার নাম অ্যারিস্টোক্লিয়া। গার্গের নাম শুনেছেন? রাজা জনকের সভায় তিনি যখন ঋষি যাজ্ঞবল্ক্যকে বিশ্বব্রহ্মাণ্ডের উৎস নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন, ঋষি তাকে উত্তর দিতে না পেরে হুমকি দিয়েছিলেন, বেশি প্রশ্ন করো না গার্গী, তোমার মাথা খসে পড়বে। এপিকিউরাসের শিক্ষার্থী ছিলেন লিওনসন। তিনি সেই সময়ের প্রভাবশালী দার্শনিক থিওফ্রাস্টাসকে যুক্তি দিয়ে খণ্ডন করে বই লিখেছিলেন। তার কাজ এতটাই শক্তিশালী ছিল যে পরবর্তীতে সিসেরো তাকে পতিতা বলে আক্রমণ করেন। সেই সময়ে মেধাবী নারীদের পতিতা বলে তকমা দেওয়া ছিল চরিত্র হননের হাতিয়ার। হাইপেশিয়া ছিলেন দর্শনের প্রথম শহীদ। তিনি গণিত, জ্যোতির্বিদ্যা এবং নিও প্লাটোনিস্ট দর্শনের মাস্টার ছিলেন। যখন আলেকজান্দ্রিয়া শহরটি ধর্মীয় উন্মাদনায় ফুটছিল, তখন তিনি চার্চের অন্ধবিশ্বাসের বিপক্ষে গিয়ে যুক্তি এবং বিজ্ঞান প্রচার করেছিলেন। 415 খ্রিস্টাব্দে একদল ধর্মীয় উন্মাদ তাকে রথ থেকে টেনে নামিয়ে নখ দিয়ে খুঁচিয়ে এবং পাথর দিয়ে আঘাত করে জীবন্ত ছিঁড়ে ফেলেছিল। কেন? কারণ একজন নারী হয়েও তিনি পুরুষদের দর্শন শেখাতেন এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন, যা সেই সময়ের সিস্টেম মানতে পারেনি। তার মৃত্যুই আলেকজান্দ্রিয়ার ধ্রুপদী যুগের সমাপ্তি ঘটিয়েছিল। স্পার্টার রাজা লিওনিদাসের স্ত্রী গর্গ কেবল একজন রানী ছিলেন না, ছিলেন একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন দার্শনিক এবং রণকৌশলী। একবার এক নারী তাকে জিজ্ঞেস করেছিল, কেন কেবল স্পার্টান নারীরাই তাদের পুরুষদের শাসন করতে পারে? গর্গ উত্তর দিয়েছিলেন, কারণ কেবল আমরাই প্রকৃত বীরদের জন্ম দিতে পারি। তার এই উত্তরটি ছিল বায়োলজিক্যাল সুপিরিয়রিটি এবং পলিটিক্যাল পাওয়ারের এক অনন্য সংমিশ্রণ। আমরা হোমার বা সক্রেটিসকে চিনি, কিন্তু ইতিহাসের প্রথম সার্টিফাইড লেখক বা দার্শনিক ছিলেন সুমেরীয় রাজকন্যা এনহেদুয়ানা। তিনি যখন তার মহাজাগতিক চিন্তা ভাবনা এবং স্তোত্রগুলো লিখছিলেন, তখন সেগুলো ছিল আধ্যাত্মিক দর্শনের প্রথম লিখিত দলিল। আমি আবারও বলছি, সেগুলো ছিল আধ্যাত্মিক দর্শনের প্রথম লিখিত দলিল। অথচ 1000 বছর ধরে ইতিহাস থেকে এমনভাবে নামহীন করে রেখেছে যেন দর্শনের জন্ম কেবল পুরুষের মস্তিষ্কে। সসনিপ্পার নাম শুনেছেন? 4th শতাব্দীর এই নারী দার্শনিক এবং রহস্যবাদী ছিলেন এমন একজন যার মেধা তার স্বামী এবং সমসাময়িক পুরুষদের ছাড়িয়ে গিয়েছিল। বলা হয় তিনি যখন কথা বলতেন তখন তার চারপাশের মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনত।
তিনি বিজ্ঞান এবং অতিপ্রাকৃতের এক অদ্ভুত মেলবন্ধন ঘটিয়েছিলেন। ইতিহাস তাকে জাদুবিদ্যা চর্চাকারী এবং ডাইনি হিসেবে ট্যাগ দিয়েছে, কারণ তার চিন্তা ছিল সাধারণ লজিকের ঊর্ধ্বে। ইতিহাসের পাতায় যাদের নাম নেই, বুঝে নেবেন ইতিহাস তাদের নাম সযত্নে মুছে ফেলেছে, কারণ তাদের যুক্তি পুরুষতন্ত্রের কলম ভেঙে দিয়েছিল। আমরা প্লেটোর রিপাবলিক পড়ি, কিন্তু রিপাবলিকে নারীদের যে বুদ্ধিবৃত্তিক অধিকারের কথা বলা হয়েছে তা হাজার হাজার বছর ধরে বাস্তব হতে দেওয়া হয়নি। ইতিহাসের মহান দার্শনিকদের অনেকে তাদের স্ত্রী এবং নারী বন্ধুদের আইডিয়া চুরি করে নিজেদের নামে চালিয়েছেন, যেমন জন স্টুয়ার্ট মিলের অনেক কাজের নেপথ্যে হ্যারিয়েট টেইলরের অবদান। আপনি যে ফিলোসফি পড়ছেন তা আসলে অর্ধেক সত্য, কারণ ইতিহাসের কলম ছিল পুরুষের হাতে আর কালি ছিল নারীর রক্ত।